সব খেলায় জয়ী হবার কৌশল একই হতে পারে না, সম্ভব নয়। আমেরিকা হয়তোবা ভেবেছিল যে যুদ্ধের কৌশলটা বোধহয় একই হবে, কিন্তু সেই ঘটনা তো শেষ পর্যন্ত ঘটলো না। আমরা বলতেছিলাম যে ইরান এবং আমেরিকা যে যুদ্ধ সংগঠিত হলো এবং শেষ পর্যন্ত তার কোনো ফলাফল যে আসছে না বা আসবেও না, তা নিয়ে কথা বলছিলাম। এবং এই যুদ্ধের চুক্তি যে শেষ পর্যন্ত হবে না এবং এই যুদ্ধ বিরতি যে শেষ পর্যন্ত শেষ কথা, সেটিই আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে বলি, আমেরিকা কেন এই উৎসাহটা পেল যে ইরানের উপরে একটি একটি আচমকা হামলা করার মধ্যে দিয়ে তার রেজিমের পরিবর্তন করা সম্ভব। তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমেরিকা ভেনেজুয়েলাতে খুবই অসাধারণ একটি সামরিক অভিযান চালিয়ে ওই দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসেন এবং তার রাষ্ট্রীয় ক্ষমতা মোটামুটিভাবে পরিবর্তন করে ফেলেন এবং আমেরিকার আজ্ঞাবহ একটি সরকারকে সেখানে বসাতে সমর্থ হন। কিন্তু সেই ঘটনার উপরে এক ধরনের উৎসাহ আমেরিকাকে দিয়ে থাকে যে ওই ঘটনার মধ্যে দিয়ে তারা উৎসাহ পায়, ইরানে কি এমন কোনো ঘটনা ঘটানো যায় না। অর্থাৎ আমেরিকার বিশ্লেষকরা আগে থেকে জানতেন যে এইরকম একটা যুদ্ধে জড়ালে আমেরিকা আসলে খুব সঠিক সমাধানে পৌঁছাতে পারবে না। যদি সঠিক সমাধানে পৌঁছাতেই না পারে, তাহলে কেন এই যুদ্ধে তারা জড়ালেন? এই প্রশ্ন অনেকের মধ্যেই আছে। প্রশ্ন হচ্ছে, যুদ্ধে জড়িয়েছিলেন তারা একটি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। অর্থাৎ ভেনেজুয়েলাতে তারা যে সফলতা দেখিয়েছেন তার উপরে ভিত্তি করেই তারা একটি সুযোগ নেওয়ার চেষ্টা করছিলেন, কারণ তারা মনে করছিলেন এটাই হয়তোবা সেই সময়, যেই সময়ের অপেক্ষায়, যেই সুযোগের অপেক্ষায় তারা দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন। ইরানের জনগণ মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে পড়েছিল সরকার ব্যবস্থার প্রতি। সেই সাথে অর্থনৈতিক অবস্থার টালমাটাল অবস্থা তার সরকারের অবস্থানকে একদম দুর্বল করে দিয়েছিল। আমেরিকা ভাবছিল এটাই সুযোগ, যদি কোনো মতে সরকারের উচ্চ মহলের কাউকে না কাউকে সরিয়ে দেওয়া যায়, তাহলে বা হয়তোবা ইরানের রেজিমটা আপাতত ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু সেই ঘটনা যে ঘটলো না, এটা তো না ঘটারই ছিল, তাই না? কারণ আমেরিকার শতাধিক বিশ্লেষক একই মতামত দিয়েছেন যে এই যুদ্ধে আমেরিকার জয়লাভ করা এক প্রকার অসম্ভব। কেন? নানা ধরনের কারণ এবং জিওগ্রাফিক্যাল অনেক বিষয় সেখানে জড়িত ছিল। এক, লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধ করতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ইরানের সাথে ইসরায়েল আসলে কিভাবে পেরে উঠবে তার সঠিক কোনো দিক নির্দেশনা আসলে আমেরিকার কাছে ছিল না। সুযোগ নেওয়ার ক্ষেত্রে আমেরিকা সেই সুযোগটা নিয়েছে এবং প্রাথমিক অবস্থায় তার সফলতাও তারা দেখিয়েছেন। ইরানের সবচেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে একদম টপ লেয়ারের সকল সকল নেতাদের তারা খুব সহজেই হত্যা করেছেন। তারপরেও রেজিমকে এক বিন্দুমাত্র টালমাটাল করা গেল না, বরঞ্চ অনেক বেশি শক্তি নিয়ে ইরান আগের থেকেও বেশি শক্তিশালী অবস্থান প্রদর্শন করতে সমর্থ হলো এবং যুক্তরাষ্ট্রের মিত্র যারা ছিলেন গালফ কান্ট্রিগুলোতে, তারা প্রত্যেকেই অ্যাটাকের শিকার হলেন এবং সঠিকভাবে সেই অ্যাটাককে প্রতিহত করতে ব্যর্থ হলেন। এটা এক প্রকার যুক্তরাষ্ট্রেরই ব্যর্থতা এবং সেই সাথে সমগ্র বিশ্বে অর্থনৈতিক অবস্থা এবং তেলের উপরে যে প্রভাব পড়েছে তা যুক্তরাষ্ট্রকে মুহূর্তের মধ্যেই তার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী কমিয়ে দিয়েছে। সো সুযোগটা হয়তো বা যুক্তরাষ্ট্র নিয়েছে, কিন্তু তার সফলতা সে পায়নি। অর্থাৎ সুযোগের 100 ভাগ সফলতা সে ঘরে তুলতে পারেনি। ঘটনাটা তাহলে ঘটলোটা কি? সে শেষ পর্যন্ত যুদ্ধ বিরতিতে আসতে এক প্রকার বাধ্যই হলো, এক প্রকার বাধ্য হলো। এই বাধ্য হওয়ার পরে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু একবার ভাবুন তো, সত্যি কি চুক্তিতে সই করা দুই পক্ষের পক্ষে সম্ভব? এই রকম অবিশ্বাস,
একটি রাষ্ট্রের টপ লেয়ারের সকল নেতাকে হত্যা, অর্থনৈতিকভাবে তাকে এক প্রকার একগুঁয়ে করে ফেলা এবং সেই সাথে অবিশ্বাসের দোলাচলে একে অপরে যে ভাসছে, সেইখানে চুক্তি এক প্রকার অসম্ভব। চুক্তি তখনই সম্ভব হইতো যদি যে কোনো এক পক্ষ কমপ্লিটলি, ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, অ্যানিহিলেশন হয়ে যাইত, অর্থাৎ ধ্বংস হয়ে যাইত, তাহলেই চুক্তি করা সম্ভব হতো। কিন্তু যেহেতু কোনো পক্ষেরই এক পক্ষ কমপ্লিটলি একদম দমে যায় নাই, তাই চুক্তি এই পক্ষে বা এই জায়গায় সম্ভব নয়। অর্থাৎ যদি কেউ এই চুক্তি হয় তাহলে কেউ না কেউ জয়ী হবে বা পরাজয় হবে। যুক্তরাষ্ট্রের পক্ষে এই মুহূর্তে এই যুদ্ধে পরাজয় বরণ করা এক প্রকার অসম্ভব, বিশেষ করে রিপাবলিকান শিবিরে অসম্ভব। কারণ সামনেই মধ্যবর্তী নির্বাচন আসছে, যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের জয়ী হতেই হবে। যদি জয়ী না হয় তাহলে ব্যাপক ক্ষমতা হারাতে যাচ্ছে। সেই কারণে এই মুহূর্তে হেরে যাওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব। ইরানের পক্ষেও সেম অবস্থা। তার যে মোটিভ, যে নৈতিক মোটিভ, যেই মোটিভের উপরে সে দাঁড়িয়ে আছে, যে ভিত্তির উপরে সে শক্ত করে দাঁড়িয়ে আছে, বলা যায় বিশ্বাস, পারমাণবিক যেই সক্ষমতা, অর্থাৎ পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যেই যেই উচ্চাকাঙ্ক্ষা, সেটি থেকে যদি সে বিচ্ছেদই করে তাহলে এত ত্যাগ, এত রক্ত, এত কিছুর দরকারই বা কি ছিল? ছিলই না। কারণ এত রক্ত ঝরানোর পরে, এত ত্যাগ স্বীকার করার পরে, অর্থনৈতিকভাবে এত দুর্বল হয়ে যাওয়ার পরেও যদি সে তার সেই অবস্থান থেকে সরে দাঁড়ায় তাহলে সে সকল ক্ষেত্রেই ব্যর্থ, তার রেজিমও ব্যর্থ এবং ভবিষ্যতে তাকে দাঁড়িয়ে থাকার মতো শক্তি আর থাকবে না। তাই চুক্তিটা আপাতত আর হচ্ছে না। তাহলে যুদ্ধের অবস্থাটা হবে কি? যুদ্ধের অবস্থা আপাতত শেষ, যুদ্ধ শেষ। এই যুদ্ধ হয়তোবা ক্ষণে ক্ষণে কিছু মুহূর্তের জন্য ফিরে আসবে, কিন্তু সামগ্রিক যুদ্ধে আর রূপান্তরিত হবে বলে আমার আপাতত মনে হচ্ছে না। তাহলে কি হবে? এইভাবেই দিনের পর দিন যুদ্ধবিরতি এক্সটেন্ড হবে, আলোচনা শুরু হবে, কিন্তু চুক্তি আর সম্ভব হবে না। সো আপাতত হয়তোবা হরমুজ প্রণালী ওইভাবেই খোলা থাকবে, অর্থাৎ টোল দিয়ে কোনো না কোনো ভাবে সারা বিশ্বের ব্যবসায়ীরা ব্যবসা হয়তোবা করবে, কিন্তু কিন্তু সহসাই তেলের দাম যে খুব দ্রুতই কমে যাচ্ছে তাও সম্ভব না। হরমুজ প্রণালী যে খুব সহসাই খুলে যাবে তাও সম্ভব না। চুক্তিও যে খুব সহসাই হবে তাও সম্ভব নয়। তাহলে শেষ পর্যন্ত যেই অবস্থাটা দাঁড়াচ্ছে তা হচ্ছে যুক্তরাষ্ট্র একটি সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, সুযোগে তারা সফল হয়নি, ভেনেজুয়েলাতে তারা সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের উপরে ভর করে ইসরায়েল চেয়েছিল মুহূর্তের মধ্যে তার অবস্থানকে আরো শক্তিশালী করার, কিন্তু শেষ পর্যন্ত ইরানকে দমাতে না পেরে তিনি যে প্রাথমিক অবস্থায় যে শক্তিশালী অবস্থান গ্রহণ করেছিলেন, অর্থাৎ লেবানন, হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিদেরকে একের পর এক নাস্তানুবাদ করা এবং সিরিয়া, ইরাকে তাদের সরকারকে এবং তাদের মিলিশিয়া গ্রুপগুলোকে, ইরানের মিলিশিয়া গ্রুপগুলোকে দুর্বল করে ফেলার মধ্যে দিয়ে যে সক্ষমতা ইসরায়েল প্রদর্শন করেছিল, ইরানের বেলা সেইটি তারা ঘটাতে পারেনি। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। তাদের প্রযুক্তি অনেক ক্ষেত্রে দুর্বলতার দুর্বলতার প্রত্যক্ষ সাক্ষী হয়েছে। সেই দিক থেকে বিবেচনা করলে এই যুদ্ধে তাদেরকে পিছিয়ে যেতেই হবে, কারণ সামনে এই যুদ্ধটা এগোলে শেষ পর্যন্ত তাদেরই সবচেয়ে বড় ক্ষতি হবে। এই জিনিসটা বোঝার পরে তারা যুদ্ধবিরতিতে গিয়েছেন এবং এই যুদ্ধবিরতি ক্রমান্বয়ে দিনের পর দিন প্রলংই হতে থাকবে, অর্থাৎ সহসাই আবার বড় আকারে যুদ্ধ শুরু হওয়া এক প্রকার অসম্ভব। সো ইরান নিয়ে আলোচনা হয়তো বা এখানে আমাদের শেষ করতে হবে, কারণ আমরা অনেকগুলো সিরিজ ইরান সম্পর্কে বানিয়েছি এবং বলেছি, বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এবং আপনাদের হয়তো বা অনেকেরই সেই আলোচনা ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।